মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক কারণে বাংলাদেশকে দেয়া $29 মিলিয়ন এমন একটি ফার্মের কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ, এবং বনানী থেকে আমাদের সাথে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদের কাছে। জনাব মুন্সি ফয়েজ আহমদ, আপনার কাছে যেটি জানতে চাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য কেন $29 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র? আপনার প্রশ্নটাই কিন্তু ইঙ্গিত বহক এবং সেটাই আমাদের বোঝা উচিত যে, এবং বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় দেখতে পেয়েছি, যেটা নিয়ে এমন কথাও বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন বা আমাদের রাজনীতিকে বিভিন্নভাবে প্রভাবিত করবার জন্যই এই অর্থটা ব্যবহার করা হতো। সুতরাং এটা খুব ভালো একটা উদ্দেশ্যে করা হতো এটা মনে হয় না। এটা অত্যন্ত কি বলা যায়, মোটিভেটেড একটা জিনিস ছিল, এবং সেই মোটিভেশনটা যে খুব সম্মানজনক ছিল এটা মনে করার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এবং সুতরাং এই টাকাটা যদি তারা নিয়েও যায়, তাতে আমাদের খুব বেশি অসুবিধা হওয়া উচিত। এই টাকাটা তারাই খরচ করতো মনে হয় তাদের কথাবার্তা থেকে, তাদের যাদের পছন্দ তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটা কিছু ব্যবস্থা করতো। সুতরাং এটা নিয়ে আমাদের অত চিন্তিত হওয়ার যে খুব প্রয়োজন আছে সেটা মনে করি না, এক নম্বর। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই $29 মিলিয়ন সীমাবদ্ধ নয়, এটা অনেক অনেক বড় তার চেয়ে। এবং সুতরাং আমাদের সেই জায়গাগুলোকে দেখতে হবে যে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বলা যায় কারিগরি এবং অন্যান্য যে সাহায্য সহযোগিতা তাদের কাছ থেকে আমরা পাই, যেটা আমরা চাই, সেইগুলোর উপরে জোর দেওয়া এবং এই 29 মিলিয়নের কথা ভুলে যাওয়া। আর এটা আমি যদি ভুল না করে থাকি, এটা বলা হয়েছে যে এরকম আরো কিছু সাহায্য বিভিন্ন দেশকে দেওয়া হয়, সেটা 3 মাসের জন্য তারা স্থগিত করেছে, এটা পর্যালোচনা করার জন্য, পরীক্ষা করে দেখার জন্য যেটা কি কাজে ব্যবহার হয় এবং এটাকে কিভাবে নতুন করে সাজানো যায়, এই ধরনের কথা তারা বলেছে। আর তাছাড়া আমাদের খালি না, ভারতকে $21 মিলিয়ন দিয়ে তারা কি সাহায্য করছে আমরা বুঝলাম না। সুতরাং এগুলো যে সত্যি সত্যি খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চেয়েছে। সেই প্রভাব তো আমরা চাই না তাদের কাছে, আমরা তাদের সাথে বন্ধুত্ব চেয়েছি। সেই বন্ধুত্বের বিয়েতে যা কিছু আসতে পারে সেটা আমরা চেষ্টা করব, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন এবং অন্যান্য বক্তারাও জি, এই বিষয়টাতেই আসবো। জনাব ফয়েজ আহমেদ, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে। জনাব মোয়াজ্জেম, যেটি জানতে চাই শুরুতেই আপনার কাছে, USAID এর সহায়তা আসার পন্থাটি কি, আর এটি বন্ধ করার কারণ আসলে কি? দেখুন, ইউএসএআইডি সারা বিশ্বব্যাপী তার যে সহায়তা কার্যক্রমগুলো পরিচালনা করে, তার ভিতরে অধিকাংশই আসলে সফট স্কিল বা সোশ্যাল সেক্টর গুলোতে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে ইউএসএআইডি গুরুত্বপূর্ণ সহায়তাগুলো আসছে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা উন্নয়ন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিউম্যান রাইটস, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং ফুড সিকিউরিটির মতো খাত। এই খাতগুলোতে কিন্তু সচরাচর বাংলাদেশ অন্যান্য দেশ থেকে এত বড়ভাবে সহায়তা সাধারণত পেয়ে থাকে না, এবং সেই আলোকে এই ধরনের সহায়তাগুলো বাংলাদেশের জন্য আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতো। যদিও পরিমাণের দিক থেকে অবকাঠামো খাতে যাতে বড় বড় যেগুলো মাল্টিল্যাটারাল ঋণ এসে থাকে আইডিএ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বা এডিবির মতো দেশ থেকে, এবং বাইল্যাটারাল দেশগুলোর মধ্যে জাপানের কাছ থেকে, তবে তার তুলনায় সামাজিক খাতে পরিমাণ কম হলেও এগুলোর গুরুত্ব কিন্তু অত্যন্ত অন্তত বেশি। কারণ এই খাতগুলোতে এত বড় পরিমাণে প্রায় প্রতি বছর প্রায় $2 থেকে $250 মিলিয়ন, এবং এ পর্যন্ত প্রায় $3 বিলিয়ন মতো আমরা ইউএসএআইডি বা ইউএস সহায়তা পেয়েছি, যেটা অধিকাংশ আসলে এই সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা বা সামাজিক খাতগুলোর উন্নয়নের জন্য ব্যবহৃত হয়েছে। এর প্রেক্ষাপটে আপনি যেটি বলছেন যে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি, এটি কিন্তু একটা বৈশ্বিক সিদ্ধান্ত। মনে রাখা দরকার যে ইউএস গভর্নমেন্ট কোনো একটি একক কোনো দেশের উপরে শুধু তখনই সিদ্ধান্ত নেয় যখন বাইল্যাটারাল কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো টানাপোড়েন তৈরি হয়। যেহেতু নতুন ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিকভাবেই চিন্তা করছে যে বিশ্বব্যাপী তার পাবলিক এক্সপেন্ডিচার কমাবে এবং তার অংশ হিসেবে বিভিন্ন ধরনের খাত উপখাত তারা চিহ্নিত করছে, সুতরাং তার ভিতরে ইউএসএআইডি একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়েছে এবং সেটি এখন পুনর্মূল্যায়ন চলছে, যেটা মুন্সি ফয়েজ আহমেদ বললেন। সুতরাং এদিক থেকে এটি বাংলাদেশের জন্য টার্গেট করে কমেছে বা বাংলাদেশের কোনো একটি ছোট্ট টার্গেটেড কোনো একটি অ্যাক্টিভিটির জন্য কমেছে
কমেছে তা কিন্তু না, এটি সামগ্রিকভাবেই বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রমকে সীমিতকরণের অংশ হিসেবে এটি চলছে। এটি করা তবে হয়েছে। যেটি বলা হয়েছে যে পুনর্বিবেচনার পরে নতুন আকারে এটি হয়তো শুরু হবে, তবে সেটি অবশ্যই এই মাত্রায় হয়তো ভবিষ্যতে হবে না, যেটি জি শুনতে পাওয়া যাচ্ছে। জি, জনাব মোয়াজ্জেম থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাবো জনাব ফয়েজের কাছে। জনাব ফয়েজ, আপনি বলছিলেন যে $29 মিলিয়ন নিয়ে চিন্তিত হবার কারণ আপনি দেখেন না, আরও ব্যাপক আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক সেগুলিতে জোর দেওয়া উচিত। একটু জানতে চাই, বাইডেন আমলের এসব তথ্য কেন ফাঁস করছেন ট্রাম্প? এক নম্বর হলো যে ট্রাম্প তার যে কাজ করবার স্টাইল, তার মধ্যে এগুলো আছে। তিনি অন্যকে নিজেকে বড় করবার একটা প্রবণতা তার মধ্যে আছে। আমরা আগে কখনো দেখিনি যে একজন প্রেসিডেন্ট পূর্ববর্তী কোনো প্রেসিডেন্টকে এইভাবে ছোট করার চেষ্টা করেছেন, খাটো করেছেন। কিন্তু এখানে কিন্তু সেই চেষ্টাটা তার ইনগ্রেশনের স্পিচের থেকেই শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য এটাতে খুব আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু এখন বাইডেন তো পিছনে চলে গেছে, বাইডেন তো আর ফিরে আসবেন না। কিন্তু বাইডেন প্রশাসন এই টাকাটা কিসের জন্য ব্যবহার করছেন সেটা নিয়ে যে কথাটা বলা হয়েছে, যে এখন এই কথাগুলো কতটুকু সত্যি আমরা জানি না, কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রেও এই অর্থ ব্যবহার করা হয়েছে। এরকম হলে সেটা খুব আমরা মনে করি যে সেটা খুব অন্যায়, এবং এই ধরনের কাজ করা উচিত না। বন্ধু হিসেবে আমাদের যে স্বাস্থ্য খাতের কথা বললেন মোয়াজ্জেম সাহেব, বা অন্যান্য আরো সফট যে সেক্টরগুলোর কথা বললেন, সেগুলোতে যদি তারা সত্যি সত্যি খরচ করে সেগুলো তো ভালো। তো সেখানে উনি যে বছরে অনেক বড় একটা $250 মিলিয়ন কথা বলেন, আর এখানে $29 মিলিয়ন কথা বলা হচ্ছে, যেই টাকাটা আমরা খুব শিওর না যে কি কারণে খরচ করা হতো। সেটা হলো যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করা হতো। সেই স্বার্থটা সবসময় আমাদের স্বার্থের সাথে নাও মিলতে পারে, এবং সেটা অনেক সময় প্রমাণিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী তাদের যে ক্ষুদ্র স্বার্থ, তাদের যে গোষ্ঠী স্বার্থ আছে, সেগুলোকে চরিতার্থ করবার জন্য বিভিন্ন দেশে খরচ করে। তারা বিভিন্ন দেশে সুযোগ মতন বলে বেড়ায়। কোনো কোনো দেশে আমাদের দেশের মতন তারা কোনো কোনো দেশে হয়তো ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর কথা বলে, আবার কোনো কোনো দেশে সেই সব কথা ধারও ধারে না। তাদের ইচ্ছা মতন তারা এগুলো করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেসব দেশের এই খরচগুলো করে সেই সব দেশের বিরুদ্ধে যায় এইসব ব্যয়। সুতরাং আমরা ওগুলো থেকে দূরে থাকতে পারলে আমরা বরং ভালো মনে করি। বুঝতে পেরেছি। জনাব মুন্সি ফয়েজ আহমেদ থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মোয়াজ্জেমের কাছে। জনাব মোয়াজ্জেম, বেসরকারিভাবে বিদেশি সহায়তা এলে সেটি সরকারের যাচাই করার সুযোগ কি রয়েছে? অবশ্যই আপনি জানেন যে যে কোনো ধরনের আন্তর্জাতিক অর্থ সহায়তা আসলে সেটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যেটি রয়েছে তাদের মাধ্যমে রেজিস্টার্ড এজেন্সির মাধ্যমে এটি গ্রহণ করতে হয়, এবং এটা বিগত 15 বছরের সময়কালে এই প্রক্রিয়াটি আরো অনেক বেশি স্ট্রিমলাইন করা হয়েছে। এবং এই পর্যায়ে যে কোনো অর্থ নেওয়া হলে সংশ্লিষ্ট খাত বা উপখাত সংশ্লিষ্ট সরকারের মন্ত্রণালয় বিভাগের অনুমতি যেমন দরকার হতো, একই সাথে বেসরকারি খাত সংশ্লিষ্ট হলে সেই ধরনের এজেন্সি বা অ্যাসোসিয়েশন গুলোরও মূল্যায়ন নেওয়া হতো। এমনকি এটি আরো কয়েকটি নতুন পর্যায় তৈরি হয়েছিল, ডিসির পর্যায়ে, ডিসি অফিসের মূল্যায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মূল্যায়নের মতো কয়েকটি ধাপ পেরিয়েই কেবলমাত্র এই অর্থটি ব্যবহার হওয়ার সুযোগ ছিল। সুতরাং এই প্রক্রিয়াগুলো কিন্তু এনজিও সেক্টরকে বা বেসরকারি খাতের এই বিদেশি অর্থ ব্যবহারকে অনেক বেশি আমার কাছে বলা যায় যে স্ট্রিমলাইনও যেমন করেছে, আবার জটিলও করেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক ধরনের অর্থ ব্যবহার প্রাপ্তিকেও আসলে শ্রোত করে দিয়েছে, যেটা অনেক ক্ষেত্রে এই এনজিও গুলো বা সিভিল সোসাইটি পর্যাপ্ত মতো অর্থও পাননি বা ব্যবহারও করতে পারেননি। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে সাম্প্রতিক উত্তরণকালে আমরা কিছু পরিবর্তন দেখছি। এখন অনেকটা ইজি হয়েছে, কিন্তু তারপরেও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর একটা বড় রকমের তত্ত্বাবধান রয়েছে বাংলাদেশে যে কোনো ধরনের বৈদেশিক অর্থ সহায়তা ব্যবহার করার ক্ষেত্রে। জি, জনাব মোয়াজ্জেম থাকুন না আমাদের সাথে। আবারও যাব জনাব ফয়েজ আহমদের কাছে। জনাব ফয়েজ আহমদ, ট্রাম্প কি রাজনীতির নতুন মেরুকরণের আভাস দিচ্ছেন, আপনার কি মনে হয়? সেটা আমাদের আসলে দেখতে হবে। এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনিও কিন্তু ঠিক এরকমই বলেছেন যে আমাদেরকে এখন অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। অহেতুক কি বলা যায়, এক্সাইটেড হওয়ারও কিছু নাই বা ভীত হওয়ারও কিছু নাই। আমাদের দেখতে হবে যে আসলে কি করতে চাচ্ছে। হঠাৎ করে আমরা প্রিম্যাচিওর কিছু সিদ্ধান্ত নিয়ে নিলে আমাদের নিজেদের ক্ষতি হতে পারে। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে মেরুকরণ কি হচ্ছে। আমাদের মতন দেশের জন্য তারা খুব বেশি করছে তা তো নয়। আমরা দেখছি কি ব্যাপার নিয়ে বেশি ব্যস্ত আছেন তারা, ইউক্রেন নিয়ে।
তারা ব্যস্ত আছেন ইউরোপ নিয়ে, ন্যাটো নিয়ে, তারা জি ব্যস্ত আছেন প্যালেস্টাইন নিয়ে। প্যালেস্টাইনের ব্যাপারে অবশ্যই আমরা অত্যন্ত বেশি জি, খেয়াল রাখার বুঝতে চেষ্টা পেরেছি। করি যে ওখানে জনাব যাতে মুন্সি ফয়েজ আহমদ প্যালেস্টিনিয়ানদের। থাকুন আমাদের সাথে, আবারও ছোট্ট করে একটু যেতে চাই জনাব গোলাম মোয়াজ্জেমের কাছে। জনাব মোয়াজ্জেম, আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের উপর বাংলাদেশ কতটা নির্ভরশীল? মানে তত্ত্বীয়ভাবে বললে খুব বড়ভাবে নির্ভরশীল না। আমরা প্রতি বছর যে পরিমাণ ঋণ পাই 6 থেকে 7 বিলিয়ন ডলারের মতো, তার বিবেচনায় 200 বা 250 মিলিয়ন ডলার খুব বড় না, কিন্তু সেটা শতকরা হিসেবে 3% মতো। কিন্তু যদি বলেন যে যে খাতগুলোতে তারা দিয়ে থাকে, যেটি সামাজিক খাত, যেটি বললাম, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, বা এসএমই খাতের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো খাত, বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ফুড সিকিউরিটি, এই খাতগুলো বিবেচনায় কিন্তু এই অর্থটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা খুব বড়ভাবে অন্যান্য উৎস থেকে কিন্তু অর্থ সহায়তা পাই না। সুতরাং এটি যদি এখন কোনো কারণে কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদেরকে বিকল্প উৎস পাবার চেয়েও অভ্যন্তরীণ রাজস্ব ব্যবহার করেই হয়তো এটা দিতে হবে। তবে সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য যে অর্থ সহায়তা। আমরা চাইবো যে এটি যেন আমাদের উপরে আলাদাভাবে বোঝা হয়ে না দাঁড়ায়, সেটি যেন মার্কিন প্রশাসন জি, মনে রাখেন। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং জনাব মুন্সি ফয়েজ আহমদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।